আপনারা দেখছেন আইন বিষয়ক অনুষ্ঠান আইন ও অধিকার, সৌজন্যে UK ইমিগ্রেশন কনসালটেন্ট। সুপ্রদর্শক, শুভেচ্ছা আরেকবার। বিজ্ঞাপন বিরতির পর আমরা আবার ফিরে এসেছি আমাদের আজকের জনপ্রিয় আইন বিষয়ক অনুষ্ঠান আইন এবং অধিকারে। এবং আজকে আমরা এই অনুষ্ঠানটিতে ইমিগ্রেশন আইন সংক্রান্ত বিষয়ে আলোচনা করছিলাম এবং আমাদের সাথে আলোচনা করার জন্য সম্মানিত মেহমান হিসেবে আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত রয়েছেন মিস্টার ফ্রান্সিস জুনিয়র। থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ আস। থ্যাংক ইউ মিস্টার খান। থ্যাংক ইউ। বিজ্ঞাপন বিরতির পূর্বে একজন দর্শক আমাদেরকে প্রশ্ন করেছিলেন যে উনি ইলিগাল ইমিগ্রেন্ট হিসেবে এদেশে 2001-এ প্রবেশ করেছিলেন। 2001-এ উনি ওয়ার্ক পারমিটে অ্যাপ্লাই করেছিলেন এবং সেটি রিফিউজ হয়ে গিয়েছিল, সেটি অ্যালাউ হয়েছিল, ওনাকে 18 মাসের সময় দেওয়া হয়েছিল। 2004-এ উনি ইনডেফিনিট লিভ টু রিমেইনের জন্য অ্যাপ্লাই করেছিলেন। তো সেই বিষয়টি নিয়ে ওনার প্রশ্ন ছিল এবং উনি সর্বশেষে 2013-এ উনি যখন রিকনসিডারেশন জন্য অ্যাপ্লাই করেছিলেন, হোম অফিস এটিকে রিফিউজ করে দেয় 2013-এর সেপ্টেম্বরে। এবং ওনার প্রশ্ন ছিল এবং ওনাকে কোনো অ্যাপিল রাইটস দেওয়া হয়নি এবং ওনাকে বলা হয়েছে যে উনি যাতে সিগনেচার করতে চান নিয়মিত হোম অফিসের কাছে। তো ওনার সলিসিটর ওনাকে বলেছিলেন যে উনি ওনাকে সিগনেচার করতে মানা করেছেন। ওনার প্রশ্ন ছিল যে উনি কী করবেন, ওনাকে কোনো অ্যাপিল রাইটস দেওয়া হয়নি, উনি বাংলাদেশে ফিরে গিয়ে উনি যদি অ্যাপিল করেন বাংলাদেশে ওনাকে ফিরে যেতে হবে। তো সেই বিষয়টির উত্তর জানার জন্য আমি চলে যাচ্ছি সরাসরি আমার সম্মানিত মেহমানের কাছে। It's regarding the viewer who asked those questions, and during the break, I explained to you. If you could kindly give that advice. Yes, in regards to that viewer, given that he came in 2001 illegally, but he was granted work permit, and that's the interesting bit, because he was granted work permit for 18 months, in my view, they've created a reasonable expectations that future applications will be looked at favourably. So, having made successful applications which are negative, I would tell him to pursue with representations to the Home Office because he's created a private life during the time that he has been in the UK. So I would say make another application with the Home Office. As you said, to make another application, what should he disclose in that application? I would suggest that he discloses all the elements of his private life that he's acquired for 12 or 13 years in the UK. Put forward every aspect in terms of connections to the UK, socially, culturally, or indeed economic as well, because he has worked previously. So put forward every single document that he could think is relevant to the application. And because the Home Office obviously has discretion. Right. Okay. As you said that you suggested that to submit another fresh application. Yes. Given the fact that he submitted so many applications in the past, why are you suggesting to submit another fresh application? In this economic downturn, obviously, the UK Board Agency is money-driven, and if he makes a simple representations to the Home Office, although he may disclose all the aspects that I referred to previously, they're more likely to entertain an application that is accompanied by a fee and on a prescribed form. So there will be a decision? There will be a decision, and an immigration decision could then generate right of appeal. A right of appeal. Thank you very much for very valuable advice. Thank you. Thank you. আমার সম্মানিত মেহমান আপনার প্রশ্নের যে উত্তরটি দিয়েছেন, উনি বলেছেন যে আপনি যেহেতু আপনাকে কোনো অ্যাপিল রাইটস দেওয়া হয়নি এবং বাংলাদেশে ফিরে যেতে বলা হয়েছে, সেক্ষেত্রে আপনি যেটি করতে পারেন, আপনি আরেকটি কনসার্টেড অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারেন এবং সেই অ্যাপ্লিকেশন আপনার যে প্রাইভেট অ্যান্ড ফ্যামিলি লাইফের যে বিভিন্ন পার্ট যেগুলি হয়তো বা অতীতের অ্যাপ্লিকেশনগুলোতে ডিসক্লোজ করা হয়নি, যেমন আপনি গত 12-13 বছর যেখানে ছিলেন, আপনার সোশ্যাল লাইফ, আপনার প্রাইভেট লাইফ, আপনার ইকোনমিক লাইফ, আপনি এখানে কাজ করেছেন, আপনি গভর্নমেন্টকে ট্যাক্স পে করেছেন, এই জিনিসগুলো আপনাকে ডকুমেন্টারি এভিডেন্স দিয়ে সাবমিট করতে উনি বলেছেন। এবং যদি আপনি এটি কনসার্টেড ফ্রেশ অ্যাপ্লিকেশন সাবমিট করেন, হোম অফিসের ডিসক্রিশন পাওয়ার রয়েছে, সেই পাওয়ারের অধীনে আপনার এই অ্যাপ্লিকেশনটাকে হোম অফিস গ্রান্ট করতে পারে। এবং আমি ওনাকে আরেকটি প্রশ্ন জিজ্ঞেস করেছিলাম যে আপনি অতীতে অনেকবার অ্যাপ্লিকেশন করেছেন, 3 থেকে 4 বার অ্যাপ্লিকেশন করেছেন, তাহলে আপনি কেন ফ্রেশ অ্যাপ্লিকেশন করবেন? তো এর উত্তর উনি বলেছেন যে হোম অফিস এখন একেবারেই মানে ইকোনমিক যে ডাউন টার্নের যে বর্তমান যে সিচুয়েশন এবং হোম অফিস আপনার ইকোনমিক ড্রিভেন ইকোনমি হয়ে যাওয়ার কারণে যদি আপনি
নতুন ফ্রেশ অ্যাপ্লিকেশন সাবমিট করেন, আপনি একটি নতুন অ্যাপ্লিকেশন ফি দেবেন এবং অ্যাজ এ রেজাল্ট ইট উইল বি দেয়ার লিগাল অব্লিগেশন টু গিভ এ ডিসিশন এবং ইমিগ্রেশন ডিসিশন। এবং হয়তো বা তখন আপনি যদি আপনার প্রাইভেট অ্যান্ড ফ্যামিলি লাইফকে যদি স্ট্যাবলিশ করতে পারেন, এটার মাধ্যমে আপনাকে হয়তো বা অ্যাপিল রাইটস দিয়ে দেওয়া হতে পারে। এই কারণে আপনি একটি ফ্রেশ অ্যাপ্লিকেশন করে আপনি চেষ্টা করতে পারেন আপনার এই যে ইমিগ্রেশন স্ট্যাটাসকে রেগুলারাইজ করার জন্য। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়ে গিয়েছেন। এই মুহূর্তে আরও অনেক দর্শক আমাদের জন্য লাইনে অপেক্ষা করছেন, দেখি পরবর্তীতে কে অপেক্ষা করছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো সুপ্রিয় দর্শক, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, আমরা পরবর্তী কলে চলে যাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কে বলছেন, কোত্থেকে বলছেন? জি, আমি লন্ডন থেকে মাহবুব হোসেন বলছি। জি মিস্টার মাহবুব, আপনার প্রশ্নটি করুন, সংক্ষিপ্ত করে গুছিয়ে করুন। ধন্যবাদ। সংক্ষিপ্তভাবে প্রশ্নটা করব। আমি আসছিলাম আপনার 2010 অক্টোবরে আসছিলাম, 23 অক্টোবর। তো আমি কোন ক্যাটাগরিতে এসেছিলেন? ইন্ডিপেন্ডেন্ট আমরা পাইছি 15 to 2013। না ভাই, আপনি একটু ক্লারিফাই করুন। আপনি বলছেন অক্টোবর 2010, আপনি কোন ক্যাটাগরিতে এসেছিলেন? আপনি কি স্পাউস ক্যাটাগরি? স্পাউস ভিসা এসেছিলাম। জি, হ্যাঁ। ইন্ডিপেন্ডেন্ট তো আমার 2 বছর পরে আমি অ্যাপ্লাই করছি, 24 মাস পরে পাইছি আপনার 15 to 2013। বুঝিনি। সরি, 15 to ওকে, 2013 আপনার ইন্ডিপেন্ডেন্ট পাইছি আর কি। জি হ্যাঁ। এখন আমার তো 3 বছর হয়ে যাবে আপনার 2013 অক্টোবরে। আমি কি আপনার এই ন্যাচারালাইজেশন ব্রিটিশ সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবো? ওকে, জি হ্যাঁ। আপনার যদি আপনার প্রশ্নের উত্তরটা আমি দিয়ে দিচ্ছি। আপনার যেহেতু অক্টোবর 2013 আপনার 3 বছর কমপ্লিট হয়ে যাচ্ছে, আপনি অবশ্যই ন্যাচারালাইজেশনের মাধ্যমে ব্রিটিশ সিটিজেনশিপের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তবে সেক্ষেত্রে আপনার ওয়াইফের সাথে আপনার যে সাবসিস্টিং যে রিলেশনশিপ, এটি আপনাকে এস্টাবলিশ করতে হবে। আপনাকে ডকুমেন্ট এভিডেন্সগুলো দিয়ে এস্টাবলিশ করতে হবে এবং আপনার যদি কোনো বাচ্চা কাচ্চা থেকে থাকে সেই এভিডেন্সগুলো আপনি সাবমিট করবেন এবং গত 3 বছর আপনার কোন কোন অ্যাড্রেসে ছিলেন সেই অ্যাড্রেসের প্রুফগুলো আপনি সাবমিট করবেন এবং সাথে আপনার যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ যে টেস্টে যে রিকোয়ারমেন্ট যেটি আপনি ফুলফিল করেছিলেন আগে, সেটির একটি কপি দিয়ে দেবেন। লাইফ ইন দ্য ইউকে টেস্টের যে কপিটি আপনি সাথে দিয়ে দিলে আশা করি আপনার যে ন্যাচারালাইজেশন যে অ্যাপ্লিকেশনটি এটি সাকসেসফুল হবে। এইটা হলো আপনার এই আমার কি ইংলিশ কোয়েশ্চেনের লাগবে আমার? আমি লাইফ ইন দ্য ইউকে টেস্ট পাস করছি। যে আপনি লাইফ ইন দ্য ইউকে টেস্টের সার্টিফিকেট দিয়ে দেবেন এবং আর কোনো ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টের রিকোয়ারমেন্টস আছে কিনা সেটি উত্তর জানার জন্য আমি আপনার দর্শকের কাছে চলে যাচ্ছি। আপনি লাইনে থাকুন। This viewer, he said he came here as a spouse in 2010 and he applied for indefinite and he got it in February 2013. He got the indefinite leave to remain. Yes. And he said that he will complete 3 years as a spouse in October 2013. And he said that whether he'd be eligible to apply for naturalization. Yes. I said yes. And he asked me in terms of the English language, he completed Life in the UK test. Yes. I said just submit that and it will satisfy. Then I said whether there are any other requirements in terms of English language, I'll get back to my honorable guest. Do you think, I mean, if he applies in October 2013, he already has got Life in the UK test, which he submitted with his previous application for indefinite leave to remain. Now, as he's going to apply for naturalization, Yes. in addition to that Life in the UK test, does he need any other certificate, English language certificate? With regards, because he's already satisfied the English language requirement with the indefinite to remain application, then surely that will be sufficient Right. to So the new succeed. English language requirements, which will ask the applicants who will apply for further leave to remain or indefinite, they should submit 2, English certificates. One Life in the UK test and the other is B1. In his case, B1 is not applicable. It is depending on the period in which he is applying, and your question was whether he needs another certificate Exactly. in October. Yes. Because yes, the requirements in October will be slightly different to those in existence today. Exactly. So she needs to do a B1 As well. test in advance of the application for naturalization. For the naturalization one, because he's applying after in October, yes. October, which is new rules come into place. Thank you very much. So সুপ্রিয় দর্শক, উনি কিন্তু খুব সুন্দর করে বলে দিয়েছেন যে যেহেতু
এখন হচ্ছে সেপ্টেম্বর, আপনি যদি আজকে দিয়ে অ্যাপ্লাই করতেন, বাট আপনার 3 বছর কমপ্লিট হচ্ছে না, সে কারণে আপনি করতে পারছেন না। এবং আজকে অ্যাপ্লাই করলে আপনার যে লাইফ ইন দ্য ইউকে টেস্ট এটি সাবমিট করলে হয়ে যেত। বাট যেহেতু আপনি অক্টোবরে আপনি অ্যাপ্লাই করছেন, অক্টোবর থেকে নতুন ইমিগ্রেশন রুলস আসছে, যেটির আন্ডারে আপনাকে লাইফ ইন দ্য ইউকে টেস্টের পাশাপাশি B1 টেস্ট এটিও পাস করতে হবে, এবং ওই সার্টিফিকেটটি সাবমিট করলে আপনাকে ন্যাচারালাইজেশন দিয়ে দেওয়া হবে। ধন্যবাদ। আমরা আশা করি আপনি প্রশ্ন উত্তরটি পেয়ে গিয়েছেন। সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা আর কোনো দর্শক প্রশ্ন গ্রহণ করব না। অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা আমাদের আজকে সম্মানিত মেহমান মিস্টার ফ্রান্সিস জুনিয়রকে তার সমাপনী বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করব। মিস্টার ফ্রান্সিস, would you kindly say a few words for our viewers in your concluding speech, because we have just come at the end of the program? Thank you, Mr. Khan. As I said at the beginning, it's my pleasure to having been invited to this show today, and I hope I've been of assistance to our viewers. And we do appreciate the fact that there are people who maybe didn't get online. So I would suggest you've got the numbers at the bottom of your screen. You can contact Mr. Khan at a later stage. But in terms of your problems, always try and look for a representative who could assist you further with applications. And we're all here to help, and we hope to continue to do so for your own benefit. Thank you very much, Mr. Francis, for your very, very valuable speech. Thank you, Mr. Khan. And it was an honor to be with you in this show. My pleasure. Thank you, sir. Thank you. ধন্যবাদ জনাব। Now I have to say in Bengali. ধন্যবাদ জনাব ফ্রান্সিস জুনিয়র আজকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা আলোচনা করছিলাম ইংল্যান্ড এবং ওয়েলসের নব্য ঘোষিত যে ইমিগ্রেশন রুলস, যে পরিবর্তনগুলো এসেছে সেই পরিবর্তনগুলো নিয়ে, এবং আলোচনার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে নব্য ঘোষিত ইমিগ্রেশন রুলসের ভেতরে যে মিনিমাম যে ইনকামের যে থ্রেশহোল্ডটি ফাইন্যান্সিয়াল মাইগ্রেশনের অধীনে 18,600 পাউন্ডের যে থ্রেশহোল্ডটি, এই বিষয়টি আপনাদের অনেকেরই ব্যক্তিগত এবং পারিবারিক জীবনে অনেক ধরনের নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করছে, এবং এ কারণেই এই আইনটির ক্ষেত্রে পরিবর্তন আনা উচিত এবং আসা উচিত। এবং আমরা ইতিমধ্যেই আপনারা জানতে পেরেছেন যে বার্মিংহামের যে মহামান্য বিচারক মিস্টার জাস্টিস ব্লেক কিউসি, উনি ইতিমধ্যেই ফ্যামিলি মাইগ্রেশন সংক্রান্ত যে আইনটি 18,600 পাউন্ড সংক্রান্ত যে আইনটি, এই আইনটিকে উনি ডিসক্রিমিনেটরি বলে ঘোষণা করেছেন, এবং উনি বলেছিলেন যে মিনিমাম ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্টসটি 13,600 পাউন্ড হলে এটা বেটার। তার কারণ ইংল্যান্ড এবং ওয়েলসের যে বসবাসকারী ব্রিটিশ সিটিজেন 40% ব্রিটিশ সিটিজেনদের ইনকাম 18,600 পাউন্ডের নিচে। এ কারণেই সরকারের কাছে আমরা প্রত্যাশা করছি যে এই বিষয়টির ক্ষেত্রে আইনের ক্ষেত্রে পরিবর্তন আনা উচিত। জনগণের একটি অংশ গরিব হতে পারে, তাদের মিনিমাম ইনকাম 18,600 পাউন্ডের নিচে হতে পারে, কিন্তু তাদের হৃদয়ের ঐশ্বর্য তো গরিব হতে পারে না। তাদের চেতনার ঐশ্বর্য, হৃদয়ের ঐশ্বর্য 18,600 পাউন্ডের থেকে অনেক ঊর্ধ্বে। সরকারের কাছে আমরা প্রত্যাশা ব্যক্ত করছি যে আসুন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে যে গরিব অবস্থা থেকে আমরা গরিব এবং ধনী জনগণকে একসাথে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে বের হয়ে এসেছিলাম, অর্থনৈতিক মন্দার এই সময়ে গরিব জনগণকে সাথে নিয়ে 18,600 পাউন্ড সংক্রান্ত যে মিনিমাম ইনকাম থ্রেশহোল্ডটি, এই আইনটিকে পরিবর্তন করে আমরা সামনের দিকে এগিয়ে যাই। থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার Francis Jr. for being with us and for giving your valuable time for today's show, giving your valuable advice. আমি ধন্যবাদ জানাচ্ছি কন্ট্রোল রুমের দায়িত্বে নিয়োজিত আমার সম্মানিত ভাইদের প্রতি, যাদের অক্লান্ত পরিশ্রমের কারণে আজকের অনুষ্ঠানটি এত সুন্দর হয়েছে, এত সাফল্যমণ্ডিত হয়েছে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাদের প্রত্যেকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। আগামী সপ্তাহের আইন এবং অধিকার অনুষ্ঠানটি দেখার আগাম আমন্ত্রণ জানিয়ে আমি এম এ মহিদ খান আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।